হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর এটাকে ভাগ করতে হবে 1/2 পাই j দ্বারা। তাহলে এই যেটি মান পাবো সেটি হচ্ছে কি আমার টাইম ডোমেন ফাংশন f of t। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বলা হয়। এখানে আমরা এক্সট্রা যে কথাটি বলেছিলাম সেই কথাটি হচ্ছে এস কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি কিভাবে সেটা আমরা এক্সপ্লেন করেছিলাম। তারপরে কনভার্জেন্স ক্রাইটেরিয়া, সেখানে আমরা বলেছিলাম একটা নির্দিষ্ট ইন্টিগ্রেশনের মান যদি ইনফিনিটির চেয়ে ছোট হয় তাহলে ওই ফাংশনের জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন পাবো বা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কনভার্জ করবে। তারপরে হচ্ছে এক্সাম্পল অফ ফাইন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ বেসিক ফাংশন এন্ড সিগন্যাল, সেগুলো আমরা দেখেছি, কিছু বের করেছি আর কিছু টেবল থেকে আলোচনা করেছি। ঠিক আছে? তারপরে প্রপার্টিজ অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন গুলো আমরা দেখেছি, যদি এগুলো প্রপার্টিজ গুলো প্রমাণ করা সেগুলো পরীক্ষার জন্য দরকার নেই, এটা জাস্ট হচ্ছে তোমাদের জানার জন্য দরকার। ওকে? জি স্যার। আমাদের স্যার ওটা দিয়েছি ক্লাসরুমে দিয়েছি। তোমরা ক্লাস শেষে দেখি ওটা দেওয়া হয়েছে ওই বিতে দেখি না দিয়েছি তো। এসবিডি এসপি ফুরিয়ার সিরিজ, হ্যাঁ ওটা তোমরা হয়তো এখন ক্লাস আসো তো বেশি মনে করো, তোমরা আবার চেক করে দেখো, রিফ্রেশ করে পাবো আছে ওই ক্লাস রেকর্ডিং, ফাইনাল ক্লাস রেকর্ডিং এর ভিতরে আছে ফাইনাল সিলেবাস। তাহলে আমাদের এখন যেটি সেটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এবং অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। কথা বুঝো ভালো করে, কথা কি বুঝছো এই টপিকটা? অর্থাৎ এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা তো আর পরীক্ষা আসে না, এটা নরমালি হচ্ছে কোন একটা ফাংশনকে ইনভার্স ল্যাপ্লাস করতে হয়। তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় তোমরা যেহেতু ফিফথ সেমিস্টার পর্যন্ত ম্যাথমেটিক্স করছো, তোমরা আসলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানো। কথা বুঝো ভালো করে। আমরা সিগন্যাল সিস্টেমে এই কোর্সটা যখন পড়াচ্ছি তখন ধরেই নেওয়া হয় তুমি ম্যাথমেটিক্যাল যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেটা তুমি জানো, ম্যাথমেটিক্যাল যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেটিও তুমি জানো। কথা কি বুঝছো? তাহলে আমি এখানে কেন এগুলা আলোচনা করছি, জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য, আমাদের কোর্সে যতটুকু দরকার সে বলার জন্য। কিন্তু আমাদের মেইন হচ্ছে যে এই কোর্সের পার্ট হচ্ছে এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি আমরা কেন ইউজ করে আমাদের কি কাজ করব সিগন্যাল সিস্টেমে। এই যে অ্যাপ্লিকেশন খেয়াল করো, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করে আমরা সার্কিট সলিউশন করতে পারবো। কথা বুঝো, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমরা সার্কিট অ্যানালাইসিস করব, সাইনোসয়েডাল নন সাইনোসয়েডাল সোর্স রিলেটেড যে সার্কিট সেগুলো আমরা সলভ করতে পারবো। সেকেন্ড হচ্ছে যে সার্কিটগুলোর সাথে ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু রিলেটেড যে প্রবলেম সেগুলো সলভ করতে পারবো। 3 নাম্বার হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আরেকটি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন হচ্ছে কোন একটা সিস্টেম, সিগন্যাল না সিস্টেম, কোন একটা সিস্টেমের আউটপুট এবং ইনপুটের কি ফ্রিকোয়েন্সি ডোমেইন রেশিও, কি রেশিও? আউটপুট এবং ইনপুটের কি এই যে রেশিও, ফ্রিকোয়েন্সি ডোমেইন রেশিও, এই রেশিওটাকে ট্রান্সফার ফাংশন বলা হয়। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে কনভলিউশন ইন্টিগ্রাল, এটাও একটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশন। কেন? কারণ কনভলিউশনটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে করলে সেটা আর কনভলিউট করতে হয় না, সেটা জাস্ট মাল্টিপ্লিকেশন করলে হয়ে যায়। বুঝতে পেরেছো? জি স্যার। এরপর হচ্ছে ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। আমরা আগেই বলেছি যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সলিউশন করলে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলেই সেটা অ্যালজেব্রিক ইকুয়েশনে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। বুঝছো? ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব তখন সেটা কি হয়ে যাবে, অ্যালজেব্রিক ইকুয়েশন হয়ে যাবে। অ্যালজেব্রিক ইকুয়েশন হয়ে গেলে সেটাকে সলভ করা একদম ইজি। বুঝে আসলো? জি স্যার। এরপর আছে নেটওয়ার্ক স্টেবিলিটি। কোন একটা নেটওয়ার্ক সেটা কি কোন একটা সার্কিট সেটা স্টেবল না আনস্টেবল নাকি মার্জিনালি স্টেবল, এই জিনিসটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে ইজিলি কি করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো। এরপর হচ্ছে নেটওয়ার্ক সিনথেসিস। নেটওয়ার্ক সিনথেসিস মানে কি, মনে করো এটা একটা সার্কিট, আরএলসি সার্কিট বা আরএল সার্কিট। স্টেবিলিটি মানে বলা হচ্ছে এই সার্কিটটা স্টেবল না আনস্টেবল সেটা আমরা অ্যানালাইসিস করব। সিনথেসিস মানে বলা হচ্ছে এখানে আর এবং এল এর মান, খেয়াল করো আর এবং এল এর মান কত হলে নেটওয়ার্কটা স্টেবল থাকবে, এই আর এবং এল এর মান
স্টেবল অপারেশনের জন্য আর এবং এল এর মান কত হবে সেটি বের করাটাকে বলা হয় কি নেটওয়ার্ক সিনথেসিস। বুঝে আসছে? এটা নেটওয়ার্ক ডিজাইনও বলতে পারো, আর আমি এটা ডিজাইনও বলতে পারো। কথা ক্লিয়ার কিনা? জি স্যার। এইগুলো হচ্ছে সব ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশন। বুঝে আসছে? যার মধ্যে আমরা কনভলিউশন ইন্টিগ্রাল, এটা যেহেতু আমরা ফার্স্ট সেগমেন্টে পড়েছি, এটা এখানে আর পড়বো না। তারপরে বাকি জিনিসগুলো আমরা যতটুকু পারা যায় দেখব। এখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, সেটা তোমাদের কাছে মনে করো জানা আছে, মনে করে আমি অ্যাপ্লিকেশনে চলে গেলাম। চলে গেলে কি সমস্যাটা হবে, তোমাদের অনেক কিছু মাথায় নেই, তোমরা মাঝখানে প্রশ্ন করবে। সেজন্য ইনভার্স ল্যাপ্লাসটা আমরা এখানে সামান্য আলোচনা করব। যেগুলো ম্যাথমেটিক্সে পড়েছো তোমাদেরকে একটু রিমাইন্ডার দিব। রিমাইন্ডারের পরও যদি কাজ না করে, তোমরা আর একটু তোমাদের ম্যাথমেটিক্সের খাতাটা খুলে বইটা খুলে একবার রিপিট করবা, অথবা কিছুই খোলার দরকার নেই। আমরা এই যে আলেকজান্ডার সাদিকুর যে বই থেকে পড়াচ্ছি, ওই বইয়ের মধ্যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের একটা ডিসকাশন আছে, সেই ডিসকাশনটা একটু ভালো করে পড়বা। কথা ক্লিয়ার? বুঝে আসলো? আচ্ছা, এখন ইনভার্স ল্যাপ্লাস করার জন্য, ট্রান্সফর্ম করার জন্য যে স্টেপগুলো হচ্ছে দুটো। নরমালি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন মেথডে। তোমাদের মনে আছে কিনা আমার জানা নেই। যে ফাংশনটি তোমাকে দেওয়া থাকবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে গেলে প্রথমে সেই ফাংশনটিকে কি করতে হয়, পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয়। যেহেতু ফ্রিকোয়েন্সি ডোমেন ফাংশন, মনে করো 2/s+2 ইনটু s+5, এটি তোমাকে দেওয়া আছে। কি এটি কি ফাংশন? ফ্রিকোয়েন্সি ডোমেন ফাংশন, ঠিক না? জি স্যার। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে যদি তুমি f of t বের করতে চাও, তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই ফাংশন যেটি দেওয়া আছে এটাকে কি করা, পার্শিয়াল ফ্র্যাকশন করা। কি করা? পার্শিয়াল ফ্র্যাকশন করা। মানে হ্যাঁ, এই ফাংশনটাকে এইভাবে প্রকাশ করা, a/s+2 প্লাস b/s+5। s+5 হ্যাঁ, এই যে পার্শিয়াল ফ্র্যাকশন হয়ে গেল। এরপরে তুমি পার্শিয়াল ম্যাথমেটিক্স থেকে পার্শিয়াল ফ্র্যাকশনে তুমি জানো কিভাবে কি বের করে, এর মান কিভাবে বের করে, বি মান কিভাবে বের করে, সেগুলো তুমি জানো। সেই অনুসারে এবং বি মান বের করলাম। করার পরে তোমাকে পার্ট বাই পার্ট, ওই যে আমরা যে একটা ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ট্রি আর টেবল দেখেছিলাম, এই যে টেবল মনে আছে এটা? জি স্যার। তারপরে এই টেবলটা ব্যবহার করে তোমাকে কি করতে হবে, ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। কথা কি বুঝাতে পারলাম? যেমন জি স্যার। এর মান কত হবে সেটা তুমি বের করে দেখিও। কিছুক্ষণের জন্য এর মান রাখলাম। তাহলে a/s+2, এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে 1/s+a, মানে e⁻²t। কথা কি বুঝছো? e⁻5t বুঝতে পেরেছো? আমরা জানি যে 1/s+a, এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করে পার্ট বাই পার্ট ইনভার্স ল্যাপ্লাস করে ফেলেছি। a এবং b এর মান তুমি পার্শিয়াল ফ্র্যাকশনের যে নিয়ম সেই অনুসারে বের করতে পারো, রাইট? কথা কি বুঝাতে পারলাম না বুঝাতে পারিনি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে ইনভার্স ল্যাপ্লাস করার স্টেপ হচ্ছে দুটো। প্রথম হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করা, দুই নম্বর হচ্ছে পার্ট বাই পার্ট কি করা, ইনভার্স ল্যাপ্লাস করা। কথা কি বুঝে আসে? জি স্যার। এখন কোন একটি ভগ্নাংশকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে আমরা তিন ধরনের সমস্যায় পড়ি। একটি হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে দেখা যায় কি ভগ্নাংশটি সিম্পল পোলস, অর্থাৎ তার নিচে যে পার্টটি সেখানে সিম্পল পোলস আছে, অর্থাৎ প্রত্যেকটা পোলস ভিন্ন ভিন্ন। সেকেন্ড হচ্ছে রিপিটেড পোলস হতে পারে, অর্থাৎ কয়েকটি পোল কি হতে পারে, একই হতে পারে, রিপিট হতে পারে। ঠিক আছে? তখন পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয় একভাবে। তারপরে পোল যদি কমপ্লেক্স পোল হয় তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয় আরেকভাবে। এগুলো পার্শিয়াল ফ্র্যাকশন করার নিয়ম, এর সাথে আমাদের কোর্সের মানে মেইন বিষয়ের কোনো সম্পর্ক নেই, কিন্তু এগুলো জানা থাকতে হয়। কথা কি বুঝাতে পারলাম? এখন খেয়াল করো, যদি প্রত্যেকটা যদি সিম্পল পোল হয়, মানে এই যে এরকম হয় p1 p2 pn, প্রত্যেকটা পোলই ভিন্ন ভিন্ন, তাহলে তার পার্শিয়াল ফ্র্যাকশন করার পরে ইনভার্স ল্যাপ্লাস করলে যে ফাংশনটি হবে
সেটি হবে অনেকটা এরকম e টু দি পাওয়ার মাইনাস p1t e টু দি পাওয়ার মাইনাস p2t e টু দি পাওয়ার মাইনাস pnt তার সাথে একটা কনস্ট্যান্ট গুণাকারে থাকবে k1 k2 k3 ইত্যাদি ইত্যাদি। বুঝে আসলো? জি এই স্যার হচ্ছে সিম্পল পোলের ক্ষেত্রে। আর যদি সিম্পল পোল না হয় রিপিটেড পোল হয় তখন পার্শিয়াল ফ্র্যাকশন করার ক্ষেত্রে খেয়াল করো s প্লাস p, এই যে p, এই pটা n তম রিপিটেড, তার মানে s প্লাস p টু দি পাওয়ার n, s প্লাস p টু দি পাওয়ার n মাইনাস 1 এইভাবে লিখতে হয়, ডট 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 s প্লাস p টু দি পাওয়ার 2 s প্লাস p, অর্থাৎ n তম রিপিট হলে এইভাবে n থেকে পাওয়ার কমিয়ে কমিয়ে সেটাকে 1 পর্যন্ত লিখতে হবে। তারপর আর যেগুলো বাকি আছে ভিন্ন ভিন্ন সেগুলো হচ্ছে ওই আগের নিয়মে হবে। সেগুলো কিসের নিয়মে হবে? সিম্পল পোলের নিয়মে হবে। ঠিক আছে? সেজন্য এখানে f1s লেখা হয়েছে। বুঝছো? জি স্যার তারপরে এটাকে ইনভার্স ল্যাপ্লাস করতে হয়। এই হচ্ছে বিষয়, যেখানে আমরা জানি e টু দি পাওয়ার এই যে 1/s প্লাস p, এটার ইনভার্স ল্যাপ্লাস হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস pt। তারপরে 1/s প্লাস p হোল স্কয়ার, আমরা জানি এখানে হচ্ছে একটা টাইম থাকবে t e টু দি পাওয়ার মাইনাস pt। ওই যে t যেটা আছে আমরা জানি t এর কারণে স্কয়ার আসছে এখানে। বুঝছো? একইভাবে t স্কয়ার মানে হচ্ছে কিউব আসবে এরকম আর কি। এটা আমরা ট্যাবলে যেটা দেখেছিলাম এই সূত্রটা এখানে কাজে লাগিয়েছে। কোন সূত্রটি? এই যে এই সূত্রটি কাজে লাগিয়েছে। বুঝছো? তো সেটি তোমরা দেখে নিবা, এখানে আমি জেনারেলি আলোচনা করছি। তো 3 নাম্বার যে বিষয়টি, যদি কমপ্লেক্স পোল হয় তাহলে কি হবে? এই যে কমপ্লেক্স পোল আসবে এরকম যদি হয়, ফাংশনটি যদি এই টাইপের হয় তখন কমপ্লেক্স পোল আসে। এটাকে এভাবে লিখতে হয়। কমপ্লেক্স পোল আসলে এটা মনে করো সিম্পল পার্ট আর এই পার্টটা কমপ্লেক্স পার্ট। সো কমপ্লেক্স পার্টের জন্য যেটি করতে হবে তোমার cos θ sin θ নিয়ে আসতে হবে। তাহলে e টু দি পাওয়ার মাইনাস at e টু দি পাওয়ার মাইনাস at cos বিটা t এবং e টু দি পাওয়ার মাইনাস at sin বিটা t, এই হচ্ছে আমাদের বিষয়। দেন এখানে যে বিষয়টি খেয়াল করবা সেটা হচ্ছে যে e টু দি পাওয়ার মাইনাস, এটা আলফা, মূলত এটা না, এটা হচ্ছে আলফা। এই আলফাটা তো হচ্ছে রিয়েল পার্ট আর বিটাটা হচ্ছে ইমাজিনারি পার্ট। মানে বিষয়টা অনেকটা এরকম, আলফা কমপ্লেক্স পোলটা হচ্ছে মনে করো যদি এরকম হয় আলফা প্লাস জে বিটা, তাহলে আলফাটা হচ্ছে তোমার রিয়েল পার্ট ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, আর বিটাটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এই ছিল আমাদের ইনভার্স ল্যাপ্লাস বিষয়ক প্রাইমারি কথাবার্তা। এগুলো একটু রিভিউ দিবা, কিন্তু এখন মূল কথায় চলে আসি, মূল বিষয়ে চলে আসি। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার আচ্ছা, শুনতে পেলে খেয়াল করো, এখানে তিনটি এক্সাম্পল হিসেবে তিনটি ফাংশন এখানে নেওয়া হলো। প্রথম ফাংশনটি খেয়াল করো 2/s প্লাস 3s প্লাস 5, রাইট? এখানে প্রত্যেকটা পোলস কি ভিন্ন ভিন্ন, রাইট? s প্লাস 3 s প্লাস 5 s ইকুয়াল টু মাইনাস 3 s ইকুয়াল টু মাইনাস 5, প্রত্যেকটা পোলস ভিন্ন ভিন্ন, সিম্পল পোলস। তাহলে তাকে যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করি এই ফরম্যাটে আসবে, আর সেখান থেকে আমরা ইনভার্স ল্যাপ্লাস করলে এই ফাংশনটি পাবো, রাইট? কনস্ট্যান্ট e টু দি পাওয়ার মাইনাস p1t, কনস্ট্যান্ট e টু দি পাওয়ার মাইনাস p2t। বুঝে আসে? হ্যাঁ, এবার আসো সেকেন্ড ফাংশনে আসো, 2/s প্লাস 3s প্লাস 5 হোল স্কয়ার। তাহলে এখানে s প্লাস 5 কয়বার রিপিট হয়েছে? দুইবার। তাহলে রিপিট হলে যেটা রিপিট হয় নাই প্রথমে সেটা লিখলাম a/s প্লাস 3 লিখলাম, যেটা রিপিট হয়েছে সেটাকে পাওয়ার এক এক কমিয়ে লিখতে হবে। তাহলে b/s প্লাস 5 হোল স্কয়ার একবার লিখলাম, তারপরে c/s প্লাস 5 ওই স্কয়ার যে পাওয়ার সেটাকে আবার কমালাম, এইভাবে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে আনলাম। বুঝে আসছে? এখন এই যে a/s প্লাস 3 এটাকে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস করি হবে একটা কনস্ট্যান্ট e টু দি পাওয়ার মাইনাস কি, আচ্ছা এটা আমরা ওই যে লাস্টে আর কি, এখানে না, এই যে এখানে আমরা এটাকে f1 বলছি। f1t মানে এখানে আরো থাকলে আরো, সেটা হবে e টু দি পাওয়ার মাইনাস 3t, রাইট?
হ্যাঁ e to the power minus 3 ঠিক না? জি স্যার তারপরে এই যে এখানকার এই পার্টটাকে যদি আমরা করি তাহলে হবে c তোমরা বলো এখানে কি হবে e to the power minus 3t রাইট? জি স্যার জি স্যার তারপরে লাস্ট পার্টটাকে যদি করি তাহলে হবে c e to the power minus 5t ঠিক আছে 5t প্লাস b e to the power কি হবে bt প্রথমে হবে t তারপরে হবে e to the power minus 5t কথা কি বুঝছো? এটা এবার ওই যে সূত্রের সাথে মিলাও k1 e to the power pt k2 t e to the power pt এবং f plus t এই ফরম্যাটের সাথে মিলছে? এই যে ফরম্যাট বলেছিলাম এই ফরম্যাটের সাথে মিলছে কিনা? হ্যাঁ এইভাবে হয়। তারপরে 3 নাম্বার ফাংশনটি হচ্ছে কমপ্লেক্স পোলের জন্য एग्जांपल। তো কমপ্লেক্স পোলের জন্য এখানে দেখতে পাচ্ছি a s + 3 plus bs plus c divided by s square plus 8s plus 25 এখান থেকে আমরা a s plus 3 এটাকে ঠিক রাখলাম bs plus c by s square plus as plus b এটাকে একটু আমরা ভিন্নভাবে কম্পেয়ার মানে কনফিগার করলাম কি করলাম s square plus 2ms plus m square plus n square এই ফরম্যাটে নিয়ে গেলাম বুঝছো? এই ওই যে আমরা একটা ফরম্যাটে আনার জন্য মানে একটা এই সূত্রের মধ্যে ফেলার জন্য এই কাজটি করলাম না এটা মানে এরকম মানে এরকম না অর্থাৎ আমরা এখানে আমাদেরকে যে দ্বিঘাত সমীকরণটা এখানে দেওয়া থাকবে যার রুট হচ্ছে কমপ্লেক্স পোল ঠিক আছে সেটাকে এমন কোন কম্বিনেশনের মাধ্যমে সেটাকে এইভাবে লিখতে হবে a plus b হোল স্কয়ার প্লাস n স্কয়ার এই ফরম্যাটে লিখতে হবে এটাই হচ্ছে মেইন থিম কথা কি বুঝছো? হ্যাঁ এটা করার জন্য যা যোগ করতে হয় বিয়োগ করতে হয় সেটা করতে হবে কথা বুঝে আসলো? তাহলে এই কাজটি করার পরে আমরা এখানে ফাইনালি যে বিষয়টা আসলো সেটা হচ্ছে কি k into s plus m divided by a plus b whole square plus n square তারপরে np divided by s plus m square plus n square এখন মজার বিষয় হচ্ছে নিচে খেয়াল করো s divided by s square plus s square এটি ছিল হচ্ছে যে cos theta আর ওমেগা ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার সেটা ছিল কি sin থিটা কথা কি বুঝছো? তাহলে এখানে প্রথমটা হচ্ছে cos থিটা পরেরটা হচ্ছে sin থিটা এবং আরো মজার বিষয় হচ্ছে এখানে একটা শিফটিং আছে ফ্রিকোয়েন্সি শিফট s প্লাস m আমরা নরমালি এখানে হচ্ছে s স্কয়ার যেহেতু এখানে s এর সাথে একটা m যোগ আকার আছে তাহলে এটা কি ফ্রিকোয়েন্সি শিফট ফ্রিকোয়েন্সি শিফট মানে হচ্ছে টাইম ডোমেইনে e টু দি পাওয়ার আসবে রাইট e টু দি পাওয়ার আসবে তো সেই অনুসারে এই যে cos অফ বিটা টি লেখা হয়েছে e টু দি পাওয়ার আলফা টি sin অফ ওমেগা বিটা টি e টু দি পাওয়ার মাইনাস আলফা টি এখানে কোনটা m কোনটা ওমেগা সেটা এখানে দেখানো হয়েছে আর বাকি a বাই s প্লাস 3 সেটা তো হচ্ছে নরমাল সেটা এখানে দেখানো হয়েছে তাহলে এই ফরম্যাটে আমরা কমপ্লেক্স পোলকে কি করলাম ইনভার্স ল্যাপ্লাস করে তোমাদেরকে একটা एग्जांपल সহ জিনিসটা দেখালাম বুঝে আসলো? ওকে এখন আমরা সার্কিট অ্যাপ্লিকেশনে চলে আসলাম দিস ইজ ইম্পর্টেন্ট সার্কিট অ্যাপ্লিকেশন আমরা কি করব প্রথমে আমরা পুরো সার্কিটটাকে টাইম ডোমেইন থেকে কোথায় নিয়ে যাব ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাব কথা কি বুঝছো? তারপরে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা সার্কিটটাকে ডিসি সার্কিট সলভ করার মতো ভাবে সলভ করব সলিউশন করে যে সলিউশনটা পাবো ফ্রিকোয়েন্সি ডোমেইন সেটাকে ইনভার্স ল্যাপ্লাস করে আবার টাইম ডোমেইনে নিয়ে আসবো বিষয়টা ক্লিয়ার? শুনতে পাচ্ছ কিনা এই যে ছেলেরা? জি স্যার শুনতে পাচ্ছি তাহলে তোমাকে যদি বলা হয় যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করে সার্কিট সলিউশন করার স্টেপ কয়টি তিনটি শুরুতেই বলেছিলাম হাউ যে আনসারটি দিয়েছিলাম সেটি প্রথমটি হচ্ছে সার্কিটকে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি করা সেই ফ্রিকোয়েন্সি ডোমেইন সার্কিটকে ডিসি সার্কিটের মতো সলভ করা সেই সলিউশনটার আবার ইনভার্স ল্যাপ্লাস নিয়ে টাইম ডোমেইন সলিউশনে কনভার্ট করা ফ্রিকোয়েন্সি থেকে টাইম ডোমেইনে চলে আসা সো আমরা দেখি সেখানে আমরা কোন একটা সার্কিটে ইলেকট্রিক্যাল সার্কিটের বেসিক কম্পোনেন্ট কয়টি একটা ইলেকট্রিক্যাল সার্কিটের বেসিক কম্পোনেন্ট কয়টি তিনটি
তিনটি কি কি? রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। রেজিস্টর, ইন্ডাক্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। ক্যাপাসিটর। আচ্ছা, রেজিস্টরের ইম্পিডেন্স কি? আর আর ইন্ডাক্টরের ইম্পিডেন্স কি? 25FL। 25FL উপর তেজ বসাতে পারবো স্যার। 25 এফ FL, অথবা অথবা আমরা বলতে পারি ওমেগা এল। এল। ঠিক আছে, আসলে ওমেগা এল না, এটা হচ্ছে জে ওমেগা এল। মনে আছে? এটা মনে নাই। তারপর হচ্ছে 1/1 জে 25 এফসি, অথবা এটাকে আমরা বলতে পারি 1/j যে ওমেগা, রাইট? বলতে পারি? জি স্যার। আমরা জানি S equal to সিগমা প্লাস জে ওমেগা। এখানে সিগমাটা যদি 0 হয় তাহলে S equal to কি? যে ওমেগা। জে ওমেগা। এখান থেকে আমরা বলতে পারি রেজিস্ট্যান্সের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন রেজিস্ট্যান্স আর, ইন্ডাক্টরের ইম্পিডেন্সের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এসএল, এসএল। আর ক্যাপাসিটরের ইম্পিডেন্সের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1/SC। আর এই বলতে পারি? জি স্যার। তাহলে আমরা রেজিস্টরকে ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে ল্যাপ্লাস টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি নিয়ে গেলে রেজিস্ট্যান্সই থাকবে। ইন্ডাক্টরের ইম্পিডেন্সকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সিতে নিয়ে গেলে এসএল হয়ে যাবে, ক্যাপাসিটর হয়ে যাবে 1/SC। তারপর এগুলো এখন ডিসি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কথা কি বুঝছো? ডিসি রেজিস্ট্যান্সের মতোই কাজ করবে। যেমন এই সার্কিটটা বলা হচ্ছে, এই সার্কিটটা কি করো? সলভ করো। তো তুমি ফেজর সেকেন্ড সেমিস্টারে এরকম সার্কিট সলিউশন করছো না? রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর করছিলা কিনা? জি স্যার করছি। হ্যাঁ, কিন্তু সেকেন্ড সেমিস্টারের যে সার্কিটটা সলভ করছো সেখানে সাথে এই সার্কিটটার পার্থক্য কি বলো তো? স্যার ওখানে ওখানে এই যে ইনপুটটা দেওয়া ছিল, এই ইনপুটটা দেওয়া ছিল হচ্ছে তোমার sin ওমেগা টি। জি স্যার। এরকম কিছু একটা দেওয়া ছিল, রাইট? জি স্যার। অথবা ই টু দি পাওয়ার কিছু একটা দেওয়া ছিল, রাইট? ই টু দি পাওয়ার যেটা সেটাও এক ধরনের সাইন ওয়েভ, কারণ সাইন কে এক্সপোনেনশিয়ালি প্রকাশ করা যায়, কস কে এক্সপোনেনশিয়ালি প্রকাশ করা যায়, যোগ বিয়োগ আকারে। বুঝে আসছে? জি স্যার। জি স্যার। তাহলে এই যে তোমাকে সেকেন্ড সেমিস্টারের সার্কিটের সাথে এই সার্কিটের পার্থক্য হচ্ছে শুধুমাত্র সোর্স। এই সোর্সটা নন সাইনোসয়েডাল। সেকেন্ড সেমিস্টারে যতগুলো আলোচনা করছো আজকে বই খুলে দেখবা, ওখানকার 90% 95% হচ্ছে সাইনোসয়েডাল সোর্স। কথা কি বুঝে আসলো? জি স্যার। এই সাইনোসয়েডাল সোর্স সলভ করার জন্য তুমি ফেজর অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পেরেছো। এখন এটা নন সাইনোসয়েডাল সোর্স হচ্ছে ইউটি। এখন এখানে তুমি আর ফেজর অ্যাপ্লাই করতে পারবে না। আবার ডিসি সার্কিটের সরাসরি কি সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যেহেতু পারবে না, তাহলে এটা সলভ করবো কিভাবে? আমরা এটা হয় ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি। সো আমরা এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি। এখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে গেলে স্যার এখানে স্যার ইউটি স্যার ইউনিট স্টেপ ফাংশন না, এক্সেপ্ট আমাদের ডিসি সোর্স। হ্যাঁ, এটা ইউনিট স্টেপ ফাংশন। ডিসি সোর্সের সাথে এটার পার্থক্য হচ্ছে ডিসি সোর্সের ক্ষেত্রে তোমাকে বলা হয় 5 ভোল্ট, রাইট? জি স্যার। কিন্তু এই 5 ভোল্টের জন্য টাইম কি করা হয় না, ডিফাইন করা হয় না। তখন তুমি ডিসি সার্কিট অ্যানালাইসিস করো, তখন হচ্ছে এটা ডিসি সার্কিটটাকে হিসাব করা হয় একটা জাস্ট ইনস্ট্যান্টের জন্য ক্যালকুলেশন। মনে করো টি ইকুয়াল টু 3, ভালো করে খেয়াল করো, টি ইকুয়াল টু 3 এই সময়ে ভোল্টেজ রেজিস্ট্যান্স কত, এগুলোর একটা সলিউশন হচ্ছে ডিসি সার্কিট অ্যানালাইসিস। কথা কি বুঝে আসছে? জি স্যার। কিন্তু ইউটিটা হচ্ছে যে কি, ইউটিটা হচ্ছে 5 ভোল্ট বা 10 ভোল্ট, সেটা কতক্ষণ? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে তোমাকে এই পুরো সময়টার জন্য সলিউশন বলতে হবে। শুধুমাত্র টি ইকুয়াল টু 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য বললে হবে না। না।
হ্যাঁ, এটাও ডিসি সোর্স। ওকে, আই এগ্রি। ওকে, এখন তাহলে আমরা এটাকে সলভ করি। প্রথমে আমরা এই সার্কিটটাকে কি কনভার্ট করব? কোথায় নিয়ে যাব? ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাব। সো ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিলে ইউটির ফ্রিকোয়েন্সি ডোমেইন কত? 1/s 1/s। হয়ে গেছে। এখন আর টাইম কনসিডার করার দরকার নাই। 0 থেকে ইনফিনিটি এটা আর ভাবার কোনো কি নেই, দরকার নেই। এটা এখন ডিসি সোর্স হয়ে গেছে। কথা কি বুঝছো? জি স্যার। 1 ওহমের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে 1। 1 থেকে যাবে স্যার রেজিস্টরের 1। 5 থেকে যাবে 1 হেনরি হয়ে যাবে S s, S আর 1/3 হয়ে যাবে 1/s 1/3 3/s। 3/s। কিভাবে? এই যে এইভাবে 1/s c মানে হচ্ছে 1/3, রাইট? জি স্যার। তো সেখান থেকে 3 উপরে উঠে গেছে 3/s। বুঝছো? তাহলে জি এখন স্যার। লাল কালিতে যেগুলো লিখলাম ওই সার্কিটটা হচ্ছে কি সার্কিট? টাইম ডোমেন সার্কিট। বুঝছো? বি নট টি আমাদেরকে বের করতে হবে। এই বি নট টির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে? বি নট এস, বি নট S এস। এখন এই সার্কিটটা একটা ডিসি সার্কিট, সিম্পল ডিসি সার্কিট। এখন তুমি এই যে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, সেটা তুমি মন চাইলে ভোল্টেজ ডিভাইডার রুল, মন চাইলে মেশ অ্যানালাইসিস, মন চাইলে নোড অ্যানালাইসিস, তোমার যা ইচ্ছা ইউজ করতে পারো। কথা কি বুঝাতে পারলাম? বুঝাতে পারছি কিনা? তুমি যদি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করো তাহলে হবে সবগুলো ভোল্টেজের যোগফল ইকুয়াল টু ইনপুট ভোল্টেজ, রাইট? 1 প্লাস 3/s ইনটু I1s। যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে হিসাব করতেছি সেজন্য সবকিছু ফ্রিকোয়েন্সিতে, তারপরে মাইনাস, এখানে আমি প্লাস দিয়ে বসেছি, মাইনাস 3/s মেশ অ্যানালাইসিস লিখতেছি। বুঝছো? স্যার I2S I2s ইকুয়াল টু কি হবে? 1/s ইকুয়াল টু 1/s। এটা সোর্স, এটা 1 নাম্বার ইকুয়েশন। তারপরে 2 নাম্বার মেশ ইকুয়েশন লিখলে কি হবে? মাইনাস 3/s ইনটু I1s। এটা সহজ না? এখন এখন ডিসি সার্কিটের মতো হয়ে গেছে, ঠিক না? জি স্যার। 3/s প্লাস 5 প্লাস s ইনটু I2s ইকুয়াল টু কি হবে? 0 হবে, রাইট? জি স্যার। হয়েছে। আমি আর লিখছি না। এই দুটোকে সলভ করে তুমি I2 এর মান পাবা, ঠিক কি না? I2s পাবা। এই দুটো ইকুয়েশনকে সলভ করে I2s বের করবা, করার পরে তারপরে তুমি বি নট বের করবা। বি নট s ইকুয়াল টু কি? I2S s I2s। b ইকুয়াল টু কি? IR। b ইকুয়াল টু IR, আর মানে আছে এখানে, আর মানে কি? s। S তাহলে s I2s এটা হচ্ছে b নট t। এরপরে তুমি এটাকে এই s I2 কে ইনভার্স ল্যাপ্লাস করে b নট t বের করবা। কি বের করবা? b নট। এটা হচ্ছে আনসার। এখন বুঝাতে পারলাম না পারিনি? বুঝাতে পেরেছি না পারিনি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে বি নট এস এর মান আসবে 3/s² প্লাস 8s প্লাস 18। এটা আসবে হচ্ছে বি নট এস এর মান, মানে আউটপুট ফাংশনটি। সেটাকে ইনভার্স ল্যাপ্লাস করাটা এখানে দেখানো হয়েছে। মানে কিভাবে ইনভার্স করবে সেটা দেখানো হয়েছে। ইনভার্স করার জন্য যেটি করা হয়েছে, 3 ঠিক রাখা হয়েছে, s² প্লাস 8s প্লাস 18। এখান থেকে যেহেতু কমপ্লেক্স পোল আসবে রেজাল্ট, সেজন্য এটাকে ওই প্লাস b² প্লাস ms² এরকম ফরম্যাটে এটাকে নিয়ে যাওয়া হয়েছে। s² প্লাস 2 4s প্লাস 4s² প্লাস সামথিং, তাহলে প্লাস b হোল স্কয়ার প্লাস c² এই ফরম্যাটে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে sin থিটা ফরম্যাটে পড়ছে। বুঝছো? এটাকে ইনভার্স করলে কি হবে? স্কয়ার রুট অফ 2 ডিভাইডেড বাই মানে ওমেগা ডিভাইডেড বাই s প্লাস s² প্লাস ওমেগা²। দ্যাট মিন্স e টু দি পাওয়ার মাইনাস 40 sin অফ ওমেগা t। বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার। সাইন নিয়ে আনছো স্যার।
হ্যাঁ, এটাকে যখন আমরা সাজিয়েছি a প্লাস বি হোল স্কয়ার আকারে যখন সাজিয়েছি, এটা কোন ফরম্যাটে চলে গেছে? সাইন ফরম্যাটে চলে গেছে। তাহলে আমরা ইনভার্স ল্যাপ্লাস করলে পেয়েছি সাইন ওমেগা টি। এই যে এটাই হচ্ছে রেজাল্ট, এটাই হচ্ছে আউটপুট ইকুয়েশন। কোন? ওই সার্কিটের, এই টাইম ডোমেন সার্কিটের আউটপুট ইকুয়েশন হচ্ছে এটি। এই আউটপুটের মধ্যে এখন তুমি টি এর মান বসালেই কোন সময় আউটপুট কত সেটা এখান থেকে টি এর মান বসে বসে বের করতে পারবা। বুঝে আসছে? জি স্যার। This is how we do the Laplace transformation of circuit application. এখানে ওই যে কথাগুলো ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলোর কেন এসএল কেন হলো, তারপরে আরেকটা বিষয় আছে এখানে, যদি ইনিশিয়াল ভ্যালুটা যদি কনসিডার করতে হয় সেক্ষেত্রে ইকুয়েশন ওই কনভার্সন আর এল এস তাদের কনভার্সনটা একটু ভিন্ন হয়। সেই জিনিসটা বোঝানোর জন্য এই স্লাইডটা দেওয়া হয়েছে, বুঝছো? অর্থাৎ যদি ইনিশিয়াল ভ্যালু কাউন্ট করো তখন ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ইম্পিডেন্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কেমন হবে সেই বিষয়টি এই স্লাইডে দেখানো হয়েছে। যেমন মনে করো এটি একটি ইন্ডাক্টর, এটি একটি কি ইন্ডাক্টর, বুঝছো? জি স্যার। এখন ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স হচ্ছে এল এবং তার ইনিশিয়াল কারেন্ট হচ্ছে I0। আমরা প্রথমবার যে কনভার্সনটা করেছি সেখানে ইনিশিয়াল ভ্যালু 0 কনসিডার করেছি, ইনিশিয়াল ভ্যালু কনসিডারই করিনি। এখন কাউকে যদি ইনিশিয়াল ভ্যালু কনসিডার করতে হয় তখন কি হবে সেটি বলার জন্য এই স্লাইডটি নিয়ে আসা হয়েছে। ইন্ডাক্টরের মান হচ্ছে এল, তার ইনিশিয়াল কারেন্ট হচ্ছে I0। এখন মজার বিষয় তুমি খেয়াল করো একটু, আমরা এটাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করি তখন কি অবস্থা হবে? এই যে ইনিশিয়াল ভ্যালুটাকে আমরা কিভাবে আনবো? আনার জন্য হচ্ছে আমরা এই যে আমাদের কারেন্ট, যে মেইন কারেন্ট যে আইএস সেটি আছে, মেইন ভোল্টেজ যেটি বিএস সেটি ঠিক আছে, এস কে আমরা এসএল এ কনভার্ট করলাম, তার সাথে আমরা একটা এল I0 নামক ভোল্টেজ সোর্স অ্যাড করে দিলাম। কি অ্যাড করলাম? এল I0। এই ভোল্টেজ সোর্স যখন আমরা এখানে অ্যাড করে দিলাম তখন এই যে এই কারেন্টের জন্য এই যে ভোল্টেজ ড্রপটা সেটি, আর ইনিশিয়াল কারেন্টের জন্য যে ভোল্টেজ ড্রপ সেটি, দুটো মিলে হচ্ছে টোটাল ভোল্টেজ ড্রপ। দ্যাট মিন্স এইভাবে আমরা একটা সিরিজ কানেকশনের মাধ্যমে ইনিশিয়াল ভ্যালুটাকে এখানে অ্যাডজাস্ট করে ফেললাম। কথা কি বুঝাতে পারলাম নাকি পারিনি? এখন এই ভোল্টেজ সোর্সটাকে তুমি চাইলে কারেন্ট সোর্সও কনভার্ট করে রাখতে পারো। কথা কি ক্লিয়ার হলো নাকি হয়নি? কারেন্ট সোর্সে কনভার্ট করলে তখন হচ্ছে যে এল, এখান থেকে আমরা জানি ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে হলে সেটা একটা ফরম্যাট মেনটেন করতে হয়। সেই ফরম্যাট অনুসারে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডাক্টরটি কি আছে, আর কারেন্ট সোর্সে যখন কনভার্ট করছি সেটা হয়ে গেছে কি I0/S। এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে এই বিষয়টি হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ কোন একটি ইন্ডাক্টর যার ইনিশিয়াল কারেন্ট 0 সেটাকে যদি তুমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করো তাহলে নরমালি যে ট্রান্সফরমেশন এসএল তার সাথে প্যারালালি একটা কি কারেন্ট সোর্স I0/S কি হবে? অ্যাড হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। সিমিলারলি আমরা বলতে পারি যে ক্যাপাসিটর তার সাথে ইনিশিয়াল ভোল্টেজ আছে এরকম যদি অবস্থা হয় সেটাকে আমরা একটা সিরিজ ভোল্টেজ সোর্স হিসেবে অ্যাড করতে পারি V0/S হিসেবে, অথবা একটি প্যারালাল কারেন্ট সোর্স হিসেবে ইউজ করতে পারি ক্যাপাসিটরের সাথে শুধুমাত্র ইনিশিয়াল ভোল্টেজটাকে কি করে গুণ করে। কথা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, মানে ইনিশিয়াল ভ্যালুটাকে আমরা বিবেচনা করলে তখন ইম্পিডেন্স কনভার্সনটার মধ্যে একটা কারেন্ট সোর্স অথবা একটা ভোল্টেজ সোর্স নিয়ে আসতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। কেন রাখতে হবে? এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা একটু খেয়াল করো। এই সার্কিটটা দেওয়া আছে, জি আচ্ছা, এদিকে কেটে গেছে বলছো না সোর্স? হ্যালো।
শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। এখানে একটি 10 আছে, 10 দেখা যাচ্ছে না, বুঝছো? এই সার্কিটটাকে আমরা যখন কনভার্ট করব তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, আবার কি দেওয়া আছে, তার ইনিশিয়াল যেই ভ্যালু, ইনিশিয়াল ভ্যালুটাও এখানে কনসিডার করতে বলা হয়েছে, বুঝছো? তো যার কারণে আমরা যখন এই সার্কিটটাকে কনভার্ট করছি, প্রথমে সোর্স কনভার্ট করি tan e to the power minus tut, তাহলে 10 by s plus 1, এটি বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তারপরে 10 ওহম রেজিস্টর, এটাকে কনভার্ট করলে 10 ই থাকবে, এখানে নিচে 10 সেটি 10 ই থাকবে। তারপরে এই যে ক্যাপাসিটরে যে ভোল্ট, ক্যাপাসিটরকে যদি আমি কনভার্ট করি 10 বাই হচ্ছে s, অর্থাৎ 1 বাই sc, সেই অনুসারে 10 বাই s পেয়ে গেলাম। কিন্তু যেহেতু তার ইনিশিয়াল কারেন্ট দেওয়া আছে, সেজন্য আমরা এখানে ওই ক্যাপাসিটর ইনিশিয়াল ভোল্টেজ, সেই ইনিশিয়াল ভোল্টেজটাকে আমরা এখানে নিলাম 0.5 অ্যাম্পিয়ার এর মধ্যে একটা কারেন্ট সোর্স দিয়ে। দেন আমাদের যে ফাইনালি যে কারেন্ট সোর্স এখানে এটাও যে এখানে ইনিশিয়াল ভ্যালুটা অবশ্যই এখানে আমরা নিয়ে আসি নাই, সেটি বইয়ে আছে, মানে প্রবলেমের মধ্যে, ঠিক আছে? জি তো স্যার। এটা 15.17, যদি আমি বই থেকে জিনিসটা বলি, ইনিশিয়াল ভ্যালু সেখানে কত দেওয়া ছিল, আলেকজান্ডার সাদিকু 15.7। সার্কিট অ্যাপ্লিকেশন না? জি স্যার। আচ্ছা, এটা তো আবার আর ঠিক আছে, যাই হোক, যেটি হোক, এখানে ওই এক্সাম্পল থাকবে। হ্যাঁ, খেয়াল করো, তোমরা লেকচার স্লাইড দেখতে পাচ্ছ, কিন্তু বই দেখতে পাচ্ছ না, রাইট? স্যার দেখছি না। এই যে এই এক্সাম্পলটা, এটাই তো নাকি? এখন দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য বি নট, অর্থাৎ ক্যাপাসিটরের আউটপুট ভোল্টেজ কত বের করো। যেখানে ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ কত? 5 5 ভোল্ট। ভোল্ট। কত ভোল্ট? 5 ভোল্ট। 5 ভোল্ট। তাহলে 5 ভোল্ট যদি হয়, তোমাকে প্রথমে দেখতে হবে যে এখানে, খেয়াল করো, ছোট করি আগে, আবার বড় করব। এই যে ক্যাপাসিটর, এটা আমরা লেকচার স্লাইডে আলোচনা করেছি। কারেন্ট সোর্স হিসেবে নিলে কি হবে? সি ইনটু ভি নট। কি সি ইনটু কি ভি নট? তাহলে সি এর মান হচ্ছে 0.1 আর ভি নট এর মান হচ্ছে 5, দুটোকে গুণ করলে কত হবে? 0.5 হবে, রাইট? জি স্যার। হ্যাঁ, এখন আমরা কারেন্ট সোর্স কেন নিলাম, ভোল্টেজ সোর্স কেন নিলাম না?
সেটা একটি প্রশ্ন হতে পারে না তোমাদের মনের মধ্যে? তুমি মন চাইলে ভোল্টেজ সোর্সও নিতে পারো, মন চাইলে কি কারেন্ট সোর্সও নিতে পারো। কারেন্ট সোর্স নিলে নোডাল করে ইজিলি করার জন্য। রাইট রাইট, ওখানে যেহেতু আগে থেকে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, তাহলে আমার সলিউশন করার জন্য এটি কি হবে, পারফেক্ট হবে, ভালো হবে। সেই জন্য আমরা এই কাজটি মানে কারেন্ট সোর্স হিসেবে নিয়েছি। বুঝছো? ঠিক আছে, কথা কি ক্লিয়ার না ক্লিয়ার না? এখন কি বুঝে আসছে না বুঝে আসেনি? জি স্যার বুঝছি। বুঝলে আমরা আবার লেকচার স্লাইডে চলে আসি। সো দিস ইজ দ্য সোর্সের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে আমরা 10/s + 1 রেজিস্ট্যান্স বুঝতে পারলাম, ক্যাপাসিটর নরমালি 10/s আর হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। 2 ডেল্টা টি, ডেল্টা টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে 1, তাহলে 2 যেহেতু গুণাকার আছে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। শেষ। এখন এটা পুরোটাকে একটা নোড বিবেচনা করে আমরা নোড অ্যানালাইসিস করলে এই যে একটা সূত্র লিখলে এই সূত্রটা পাওয়া যায়। সেখান থেকে আমরা 10 দিয়ে যদি এদেরকে গুণ করে দিই সব দিকে, তাহলে আমরা এই সূত্রটি পাই। সেখান থেকে আমরা একটু কম্বিনেশন করলে বি নট এর মানটা চলে আসে। ঠিক আছে, অর্থাৎ এই ভোল্টেজটাই হচ্ছে নোড ভোল্টেজটাই হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। সো বি নট এর যেহেতু আমরা মান পেয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি নট এর প্রত্যেকটা রুট ভিন্ন ভিন্ন, তাহলে এটা সিম্পল ইনভার্সের মধ্যে পড়বে, সিম্পল ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন থিওরেমের মধ্যে পড়বে। তাহলে a বাই s প্লাস এ বি বাই s প্লাস এ, সো এটা ইনভার্স ল্যাপ্লাস করলে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস টি, আর এটা কি হবে b e টু দি পাওয়ার মাইনাস 2t, মাইনাস 2 না 2t, t এটা থাকবে তো সেখানে। সো তুমি a এবং b এর মান এই যে পার্শিয়াল ফ্র্যাকশনের নিয়ম ব্যবহার করে a এবং b এর মান সে ক্যালকুলেট করছে a = 10 b = 15। সো 10 এবং 15 বসিয়ে দিয়ে তুমি নিচে ক্যালকুলেট করে এই যে এটা হচ্ছে আমাদের কি আউটপুট ভোল্টেজের টাইম ডোমেইন ফাংশন। কথা কি ক্লিয়ার হইলো নাকি হয়নি? ক্লিয়ার কি না? স্যার আজকে স্যার হ্যাঁ, আজকে আর যাচ্ছি না, এতটুকু ক্লিয়ার? জি স্যার। এতটুকু, হ্যাঁ এতটুকু ক্লিয়ার হলে আমরা আমাদের লেকচার এখানে শেষ করতে যাচ্ছি। সার্কিট অ্যানালাইসিস পর্যন্ত শেষ। এর মধ্য থেকে অবশ্যই এক্সাক্ট প্রশ্ন তো অবশ্যই থাকবে এতটুকুর মধ্যে আজকের লেকচার পর্যন্ত। কথা কি ক্লিয়ার হলো? লেকচার স্লাইডটা দিয়ে স্যার। হ্যাঁ, স্যার বিকেলে ক্লাসটা হবে স্যার? বুঝি নাই। হ্যাঁ, এখানে 5টা রেকর্ড মিস, যে রেকর্ড গুলো দিয়েছি আমি বলে দিই, সেটি হচ্ছে ক্লাস রেকর্ডিং। এর মধ্যে FS1 SP1, ঠিক আছে, খেয়াল করো FS1 SP1 এটি এবং ফুরিয়ার FS2 ফুরিয়ার সিরিজ, এই দুটো হচ্ছে ফুরিয়ার সিরিজ রিলেটেড, আর বাকি তিনটি হচ্ছে কনভলিউশন এবং স্টেট ভেরিয়েবল ডেসক্রিপশন রিলেটেড। কথা কি বুঝছো? ওটা হচ্ছে যে একই জিনিস, মানে 5 এর টা হচ্ছে যে 5 এর রেকর্ডিংটা এখানে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে তোমার 5B এর FS1 SP1 যেটি, অর্থাৎ 5B SP FS1 কনভলিউশন যেটি, সেই যে ক্লাসে তোমাদের নিয়েছি ওদেরও একই ক্লাস যখন নিয়েছি, দুটোর রেকর্ড তোমাদের, ওদের রেকর্ডটাও তোমাকে শেয়ার করা হয়েছে, তোমার রেকর্ডটা ওদেরকে শেয়ার করা হয়েছে, যাতে তুমি এক্সট্রা কোনো কিছু সেখানে দেখলে পর দেখতে পারো, না দেখলে কোনো অসুবিধা নেই। কথা কি বুঝছো? ওখানে ওই দিন রেকর্ডিং এ মনে হয় কি একটা হয়েছিল, যার কারণে দুজনকে শেয়ার করা হয়েছে। বুঝো না? একই একই, এই দুটো একই রেকর্ড, বাট সেকশন এ এবং সেকশন বি। বুঝছো? ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স অন করে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স দিয়ে দিবা। তো সবাইকে ধন্যবাদ।